সোনার উপর আমদানি শুল্ক এক লাফে বাড়ল 2.5 গুণ। 5% সোনার আমদানি শুল্ক বেড়ে হলো 10%। এছাড়াও সেস 1% থেকে বেড়ে হয়েছে 5%। সব মিলিয়ে 6% থেকে শুল্ক এবং সেস বেড়ে হয়েছে 15%। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, এর আগেই প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন 1 বছর যাতে সোনা না কেনেন দেশবাসী, আর এরপরে এক ধাক্কায় আমদানি শুল্ক বাড়ল। দেখো, একদমই গতকাল 24 ক্যারেট সোনার দাম ছিল 1,50,000 টাকা। আজকে সেই 24 ক্যারেট সোনার দাম মাত্র একদিনের ডিফারেন্সে সেটা প্রায় 1,59,000 টাকার কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ 10,000 টাকা একদিনের ডিফারেন্স হয়ে গেছে। এবং এই আমদানি শুল্ক যেটা 6%-এর কাছাকাছি ছিল, তার উপর সেস অ্যাড হয়ে গিয়ে সেটা প্রায় 15%-এর কাছাকাছি আমদানি শুল্ক এই মুহূর্তে হয়ে গেছে। ফলত যেটা মনে করা হচ্ছে, আমরা স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা স্পষ্টভাবে যেটা বলছেন যে বিদেশ থেকে বাইরে থেকে সোনা যদি তাদের কিনে নিয়ে আসতে হয় এবং তারপর এখানে সেই সোনার ডিজাইন করে যদি কাস্টমারদের বিক্রি করতে হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সোনার দাম কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে বিকল্প হিসাবে স্বর্ণ ব্যবসায়ীরা যেটা সাজেস্ট করছে যে অনেকেই বাড়িতে সোনা স্টক করে রেখে দিয়েছেন, বিভিন্ন সোনা স্টক করে রেখেছেন। ফলত বাড়ির কোনো অনুষ্ঠান, সেটা বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে নতুন করে সোনা কেনার থেকে যদি পুরনো সোনা কেউ এক্সচেঞ্জ করে, তাহলে কিন্তু এক্ষেত্রে সে বেনিফিটেড হবে। অর্থাৎ যে স্বর্ণ ব্যবসা, তার উপর একটা প্রত্যক্ষ প্রভাব পড়েছে এই আমদানি শুল্ক বেড়ে যাওয়ার ফলে। যেটা আগে ছিল 6%, সেটা হয়েছে 15%। এবং 24 ক্যারেটের দাম ছিল 1.5 লাখ টাকা, সেটা প্রায় 1,58,59,000 টাকার কাছাকাছি হয়ে গেছে একদিনে। ধন্যবাদ ময়ূক। অর্থনীতিবিদ শৈবাল কর কি জানাচ্ছেন শোনাবো। সোনার উপর দাম বেড়েছে, আমদানি শুল্ক প্রায় 5% বেড়ে গিয়েছে এবং যেখান থেকে সোনার দাম কিন্তু প্রায় 9,000 টাকা এক লাফে বেড়ে গিয়েছে। অর্থনীতিবিদ শৈবাল কর কিভাবে ব্যাখ্যা করেছেন গোটা পরিস্থিতি শোনাবো। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন 1 বছর সোনা ব্যবহার না করতে। শেষ পর্যন্ত ভরসা না করে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যার প্রধান এফেক্ট হলো যে ভারতবর্ষ যে সোনা কেনে সম্পূর্ণ বিদেশের বাজার থেকে, অর্থাৎ বুলিয়ান, সেইটা কেনার ওপর কিন্তু বিরাট খরচ বেড়ে যাবে। যদি এই শুল্ক এতটাই বাড়ে, তাহলে যারা সোনা কিনছেন এবং সোনা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অলংকার নির্মাতা, অলংকার প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুঃসংবাদ। কিন্তু এই জেমস এন্ড জুয়েলারির আমদানি আটকে যদি আমরা উৎপাদনকে আটকে দিই একই সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট, অর্থাৎ আমদানি যে এক্সপোর্ট থেকে যে রোজগার, বৈদেশিক মুদ্রা, সেটাও কিন্তু ধাক্কা খাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো সংকুচিত হবে। যদি ভারতবর্ষে এতটা ক্রাইসিস হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু একটা আলোচনার জায়গায় এসে তারপরে এই ধরনের শুল্ক ইত্যাদি আরোপ করা উচিত। হায়দ্রাবাদের জনসভা থেকে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 বছর সোনা না কিনতে দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন। কি বলেছিলেন প্রধানমন্ত্রী শুনুন। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, সোনা नहीं खरीदेंगे। জীর্ণ আবাসনের ভিতরে তৃণমূল নেতার গোপন প্রাসাদ, ঘরের ভিতর ঘর, গোপন কুঠুরির কোনোটায় আলিশান বেডরুম, কোনোটায় বাহারি বৈঠকখানা, সর্বত্র থরে থরে সাজানো দামি দামি আসবাবপত্র, সঙ্গে বহুমূল্যের মডিউলার কিচেন। হাওড়ার শিবপুরে ভোট পরবর্তী অশান্তির তদন্তে গিয়ে তৃণমূল নেতা নেত্রী দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। এ যেন সেই আলিবাবা আর 40 স্টোরের গল্প। বাইরে থেকে সাধারণ গুহা, ভেতরে রত্ন ভাণ্ডার। বাইরে থেকে একেবারে সাদামাটার রংচটা একটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু তার পেটেই যে সেধিয়ে রয়েছে আস্ত এক আলিশান রাজমহল, তার কে জানতো। দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা, বহুমূল্যের মডিউলার কিচেন। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতা নেত্রীর দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে।
পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে শিবপুর থানার সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। হাওড়া শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো, তার স্বামী শামীম আহমেদ ওরফে বরে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। চৌরা বস্তি এলাকায় শামীম আহমেদকে ডন হিসেবেই স্থানীয়রা চেনেন। ঘটনার পর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী পলাতক। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে গিয়ে তাদের বিপুল সম্পদের হদিশ পায় পুলিশ। বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো। 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়। আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। তার কোনোটাতে চোখ ধাঁধানো বেডরুম, কোনোটাতে ড্রয়িং রুম। গোপন ঘরে লুকোনো সম্পদের বহর দেখে বিস্মিত পুলিশও। 2013 থেকে 2018 5 বছর তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামীমা বানো। বিজেপির অভিযোগ, তখন থেকেই তৎকালীন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওই পরিবারের। 2008-9 সালে এই বুড়ে শামীম আহমেদ এই একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি অনেক রকম অভিযোগ করে, আমার ঘনিষ্ঠ মধ্যহরা সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলা ও 3 তলা তৃণমূল নেতা দম্পতির। তল্লাশির পর তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। শপথ নেওয়ার পর মঙ্গলবার নিজের দফতরে গেলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়ারা। দায়িত্ব বুঝে নিলেন। ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা। শনিবার শপথ নিয়েছেন রাজ্যের 5 মন্ত্রী। মঙ্গলবার সল্টলেকে নিজের দপ্তরে যান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ড থেকে কয়লা বালি পাচারের প্রসঙ্গ টেনে ফাইল খোলার হুঁশিয়ারি দেন তিনি। থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স। পঞ্চায়েত, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খাদ্য ভবনে নিজের দপ্তরে যান তিনি। কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। তৃণমূল সরকারের আমলে রেশন বন্টনে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। জেলে যেতে হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। খাদ্য দপ্তরের দায়িত্ব হাতে নিয়েই দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন নতুন মন্ত্রী অশোক কীর্তনিয়া। যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন আপনারা আমাকে। একটা সপ্তাহ টাইম দিন। রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। যে কাটমানি এখনো যাচ্ছে সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করব। রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে তারা দুর্নীতি করতে সাহায্য করেছে, তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অশোক কীর্তনিয়া না? সরকার পাল্টেছে, এবার কি পরিস্থিতি পাল্টাবে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।